আজ 4 আগস্ট মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। পঞ্চায়েতের আয় বাড়াতে নতুন নির্দেশ, বাড়ি পিছু 1200 টাকা ট্যাক্স আদায়ের লক্ষ্য। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, এই 8টি কারণে আটকে থাকতে পারে 3000 টাকা। জেনে নিন কি করবেন। সমুদ্রে আর শাড়ি সালোয়ার পরে স্নান করা যাবে না, দীঘায় আসছে নতুন নিয়ম। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়াতে রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। এখন থেকে প্রতি বাড়ি থেকে বছরে 1200 টাকা ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে 3339টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 1,92,00,000 পরিবার থেকে গড়ে পরিবার পিছু বছরে মাত্র 233 টাকা ট্যাক্স আদায় হয়। সেই অঙ্ক বাড়িয়ে 1200 টাকা পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী কর জমা দেওয়ার নির্ধারিত সময় ঘোষণার 3 সপ্তাহের মধ্যে সংগ্রহ প্রক্রিয়া শেষ করতে হবে এবং অফলাইনে ট্যাক্স জমা দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। নির্ধারিত সময়ের পরও কর জমা না দিলে অতিরিক্ত 15 দিন সময় দেওয়া হবে। এরপরও বকেয়া থাকলে পঞ্চায়েত পরবর্তী পদক্ষেপ নেবে। পাশাপাশি ট্যাক্স আদায়ে স্থানীয় বিধায়কদের যুক্ত করা এবং বিভিন্ন এলাকায় শিবির করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজস্ব আদায়ের ঘাটতি দূর করে পঞ্চায়েতের আর্থিক পরিকাঠামো শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই ট্যাক্স বাড়ানোকে আপনি কি সমর্থন করেন? কমেন্ট করে জানান। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, এই 8 কারণে আটকাতে পারে 3000 টাকা। জেনে নিন কি করবেন। অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে 3000 টাকার কিস্তি অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পৌঁছায়নি। সাধারণত মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে টাকা জমা পড়ে। টাকা পেতে দেরি হওয়ার সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে ডিবিটি সক্রিয় না থাকা, আধার ও ব্যাংকের তথ্যের অমিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকা, আবেদনপত্রের যাচাই সম্পন্ন না হওয়া, ভুল ডিবিটি সক্রিয় অ্যাকাউন্ট নির্বাচন, অযোগ্য বিবেচিত হওয়া, ভুল নথি জমা দেওয়া বা প্রশাসনিক ও প্রযুক্তিগত কারণে বিলম্ব। যাদের এখনো টাকা আসেনি তাদের সরকারি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আবেদনপত্র স্ট্যাটাস যাচাই, ব্যাংকে ডিবিটি আধার লিঙ্কিং নিশ্চিত করা এবং প্রয়োজনে বিডিও, পৌরসভা বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সমস্ত নথি সঠিক থাকা সত্ত্বেও টাকা না এলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্রের যাচাইয়ের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বড় জয় প্রশান্ত কিশোরের, বিজেপির শক্ত ঘাঁটিতেই খাতা খুলল জনসুরাজ পার্টি। বাকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি 30 বছরের গড় ভেঙে বড় জয় পেলেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি 18,953 ভোটে বিজেপি প্রার্থী নীরজ কুমারকে পরাজিত করেন। প্রশান্ত কিশোর পান 63,203টি ভোট, নীরজ কুমার পান 44,250 ভোট এবং আরজেডি প্রার্থী রেখা কুমারী পান 14,085টি ভোট। নিতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছাড়ার পর বাকিপুরে উপনির্বাচন হয়। ভোট গ্রহণের আগে বিজেপি প্রার্থী বদল করলেও তার কোনো প্রভাব পড়েনি। উল্লেখ্য, 1995 সাল থেকে এই কেন্দ্রে বিজেপি পরাজিত হয়নি। এছাড়া 2025 সালের বিধানসভা নির্বাচনে 238টি আসনে লড়েও একটি আসন জিততে পারেনি জনসুরাজ পার্টি। সেই ব্যর্থতার পর এবার বাকিপুরে জয় পেয়ে নতুন ইতিহাস গড়লেন প্রশান্ত কিশোর। বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, পাল্টা বিস্ফোরক অভিযোগ ঋতব্রতর। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় তদন্তে সহযোগিতা করার পরও বিদেশে চিকিৎসার অনুমতি না মেলায় তিনি আইনি পদক্ষেপ করেছেন। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, চিকিৎসার অজুহাতে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা হতে পারে। তার দাবি, যেসব দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি নেই সেখানে গেলে ফিরিয়ে আনা কঠিন হতে পারে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার জন্য ব্যয় হওয়া বহুল অর্থের উৎসও তদন্ত করা উচিত। তার বক্তব্য, ব্যক্তিগত অর্থ ও রাজনৈতিক দলের অর্থ কতটা খরচ হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করলেও দ্রুত শুনানির আর্জি খারিজ হয়েছিল। মূল মামলার নিষ্পত্তি না হওয়ায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পূর্ণ নিরাপত্তার দাবি অধীর চৌধুরীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা এবং পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টার অভিযোগে সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে। এছাড়াও হামিমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সোমবার হাওড়া থেকে আদিত্য সিংহ ওরফে রাজ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তির গ্রেপ্তারের ঘটনার পর এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদারের দাবি তুললেন অধীর চৌধুরী। সোমবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
আমি চাই বাংলার মুখ্যমন্ত্রীকে সমস্ত রকমের নিরাপত্তা দেওয়া হোক। এই দাবি শুধু আমার নয়, সকলের, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক। এই প্রসঙ্গে অধীর চৌধুরী আরো বলেন, আমরা চাই পশ্চিমবঙ্গ কেন, ভারতের কোথাও যেন সন্ত্রাসবাদীরা আশ্রয় না পায়। পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রকৃত তদন্ত করে যত দ্রুত সম্ভব সত্য ঘটনা সকলের সামনে তুলে ধরা হোক। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যদি জঙ্গিরা জাল বিস্তার করে তাহলে তা আমাদের সকলের জন্য শঙ্কার কারণ। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদীদের কোনো জাত, ধর্ম বা বর্ণ হয় না, তবে সন্ত্রাসবাদী সন্দেহে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের যেন ধর্মের ভিত্তিতে গ্রেপ্তার করা না হয়। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনাও এদিন তুলে ধরেন অধীর চৌধুরী। সমুদ্রে আর শাড়ি সালোয়ার পরে স্নান করা যাবে না, দীঘায় আসছে নতুন নিয়ম। দীঘায় পর্যটকদের নিরাপত্তা বাড়াতে একাধিক নতুন উদ্যোগের কথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সমুদ্র স্নানের সময় দুর্ঘটনা কমানো, দ্রুত উদ্ধার কাজ এবং জরুরি চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী করতে পরিকল্পনার কথা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি পর্যটকদের সমুদ্র স্নানের সময় সুইম স্যুট বা উপযোগী পোশাক পরার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শাড়ি বা সালোয়ার কামিজ পরলে উজ্জ্বল রঙের পোশাক বা ফ্লুরোসেন্ট রঙের ক্যাপ ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন, যাতে বিপদের সময় পর্যটকদের সহজে শনাক্ত করা যায়। এছাড়া সমুদ্র তটের প্রতি 100 মিটার অন্তর প্রশিক্ষিত কর্মী মোতায়েন, আধুনিক লাইফ গার্ড পরিষেবা চালু এবং জরুরি চিকিৎসা পরিকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় মদ্যপান নিয়ন্ত্রণ এবং ডাবের আড়ালে মদ বিক্রি বন্ধ করতেও স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। পর্যটকদের নিরাপদ সমুদ্র স্নান এবং উন্নত উদ্ধার ব্যবস্থা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তারা কেন? অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তবে সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে 1 সপ্তাহের মধ্যে শুনানির নির্দেশ দিয়েছে। মামলাটি বর্তমানে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিচারাধীন। এর আগে আদালত জানিয়েছিল চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন নেই এবং আপাতত এসএসকেএম এই চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিল। এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, চিকিৎসা ব্যবস্থা যা অবস্থা করে রেখেছিল তাতে যে কোনো সময় বিদেশ পালাতে হতে পারে। তবে আমরা তো বলছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেব, এখন সিস্টেমের তো অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেড শেয়ারও করতে হবে না। আমাদের মতো মানুষে বেড শেয়ার করতে হয়, একটা বেডে 2 জন করে পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেব, ভালো ডাক্তার দেব, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। সেবাশ্রয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে হোমিওপ্যাথি ডাক্তার, পাটা কেটে দিয়ে বাদ দিয়ে দিয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব নিয়েছি। ওনাকে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস এবং দুবাই, উজবেকিস্তান ওনার টুলু মন্ডলের মতো যেতে হবে না। আরে উনি তো এমনি সেমনি ব্যক্তি নয়, যুবরাজ বলে কথা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার জন্য কলকাতা হাইকোর্টে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটে গরমিলের অভিযোগ তুলেছেন বাগুইহাটির বাসিন্দা রাজীব সরকার। তার দাবি, ওই সার্টিফিকেটে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ও ঠিকানা নেই। এই অভিযোগে তিনি রাজ্য সরকারের মেডিকেল কাউন্সিলের নালিশ জানিয়েছেন। মমতার হাত ছাড়বেন আরো 2 সাংসদ, কারা তারা? মুখ খুললেন কাকলি, কি বললেন এনসিপিআই সাংসদ? কালীঘাট তৃণমূলের আরো 2 সাংসদ এনসিপিআইতে যোগ দিতে পারেন বলে জল্পনা আরো জোরালো হয়েছে। এনসিপিআইতে যোগ দেওয়া কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন কালীঘাট শিবিরের আরো 2 সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে ওই 2 সাংসদের পরিচয় বা তারা পুরুষ না মহিলা সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তার বক্তব্য, দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া এবং বিভিন্ন অনৈতিক ঘটনার কারণে অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এদিকে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকে এই 2 সাংসদ যোগ দেবেন কিনা তা নিয়েও কাকলি ঘোষ দস্তিদার কোনো মন্তব্য করেননি। যদিও এনসিপিআইতে যোগ দেওয়া প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার সঙ্গে এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। বর্তমানে লোকসভার তৃণমূলের সাংসদ সংখ্যা খাতায় কলমে 28 হলেও 20 জন সাংসদ এনসিপিআইতে যোগ দেওয়ার পর কালীঘাট শিবিরের পক্ষে রয়েছেন মাত্র 8 জন। তাদের মধ্যেও আবার 2 জন দল বদল করলে মমতা শিবিরের কাছে তা বড় ধাক্কা হতে পারে। বিজেপিতে যোগের জল্পনা উড়িয়ে দিলেন শত্রুঘ্ন সিনহা, বললেন প্রলোভনে কাজ হবে না।
20 জন সাংসদ এনসিপিআইতে যোগ দেওয়ার পরও তৃণমূলে থেকে যাওয়া সাংসদদের অন্যতম শত্রুঘ্ন সিনহা বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা স্পষ্টভাবে খারিজ করে দিয়েছেন। আসানসোল চাঁদবানি রাইফেল ক্লাবের অনুষ্ঠানে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে তিনি বলেন, আমাকে ভাঙার অনেক চেষ্টা হয়েছিল, প্রলোভনে কাজ হবে না। তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। অনুষ্ঠানে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, ক্রিয়া প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত এবং শত্রুঘ্ন সিনহার মতো ব্যক্তিত্বকে কোনো নির্দিষ্ট দলের তকমা আটকে রাখা ঠিক নয়। নেতাদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। কোচবিহারে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা। কোচবিহারের শীতলকুচির ছোট শালবাড়িতে বিজেপির অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বসাকে কেন্দ্র করে বিজেপির একাংশ ক্ষোভে ফেটে পড়ে। দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় এবং তাদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। নেতাদের পুলিশ গাড়িতে তোলার সময়ও ফের ডিম নিক্ষেপ করা হয়। পাশাপাশি কয়েকজন বিজেপি কর্মী মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় কাটমানি খাওয়া যাবে না, কোনো নেতা কাটমানি খেলে এলাকায় তাকে ঢুকতে দেওয়া হবে না। তাদের আরও অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যদের নিয়ে চলতে চাইছেন বিজেপির কয়েকজন নেতা, কিন্তু তৃণমূলের সদস্যদের নিয়ে চলা যাবে না। যদিও শীতলকুচির বিজেপি বিধায়ক সাবিত্রী বর্মন জানান, পঞ্চায়েতে কাজের সমস্যা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল এবং স্থানীয় স্তরের ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে। গানের পর এবার অভিনয়, এবার ত্রিশূল হাতে মিউজিক ভিডিওই দিলীপ। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবার সঙ্গীতের পর অভিনয়েও আত্মপ্রকাশ করলেন। নিউ টাউনের সঙ্গীত শিল্পী চয়নিকার নতুন মিউজিক ভিডিও শঙ্করার প্রকাশ অনুষ্ঠানে তিনি শুধু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না, ভিডিওতে হাতে ত্রিশূল নিয়ে অভিনয়ও করেছেন। এর আগে তিনি ঝালমুড়ি গানের রেকর্ডিং করেও আলোচনায় এসেছিলেন। অভিনয়ে আসা নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমাকে দল যখন যা করতে বলেছে আমি বাধ্য ছেলের মতো তাই করেছি। পার্টি বলল সভাপতি হও, হলাম, বলল মন্ত্রী হও, হলাম, আবার যখন বলবে এমএলএ বা এমপি হতে, তাও হলাম। এরপর যারা গান করেন তারা গান গাইতে বললেন, তাই গাইলাম। এবার অভিনয় করার চেষ্টা করতে বললেন, তো তাই করলাম। পাশাপাশি রাজনীতি ও অভিনয় প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, আসলে সব রাজনৈতিক নেতাই তো এক একজন অভিনেতা, তাই আলাদা করে আর অভিনয় শেখা বা করার দরকার পড়ে না। মাত্র 3 জন পড়ুয়া, তাদের জন্য রয়েছে 2 জন শিক্ষক। চন্দননগরের প্রাথমিক স্কুলে পড়ুয়া সংকটে উদ্বেগ। চন্দননগরের সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে বর্তমানে মাত্র 3 জন পড়ুয়া এবং 2 জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে একজন পার্শ্ব শিক্ষক। কয়েক বছর আগে স্কুলে 50 জনেরও বেশি পড়ুয়া থাকলেও সেই সংখ্যা কমতে কমতে নেমে এসেছে একেবারে 3-এ। অল্প সংখ্যক পড়ুয়ার জন্য নিয়মিত মিড ডে মিল চালু রয়েছে। স্কুলের স্থায়ী শিক্ষিকাই প্রধান শিক্ষিকার দায়িত্বে রয়েছেন। বিভিন্ন প্রশাসনিক কাজের কারণে তাকে বাইরে যেতে হলে স্কুলের দায়িত্ব সামলান পার্শ্ব শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা নন্দী জানান, পড়ুয়া বাড়ানোর জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কেন তারা সরকারি স্কুলে সন্তানদের পাঠাতে চান না তা তার বোধগম্য নয়। তার আশা, ভবিষ্যতে স্কুল আবার শিশুদের কোলাহলে ভরে উঠবে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির হাল ফেরাতে রাজ্য সরকার কি পরিকল্পনা নেয়, এখন সেটাই দেখার। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে।